আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মেয়েটা রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা আটকে দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। রুমটা সাউন্ডপ্রুফ, তাই ভেতরের কান্না বাহিরে যাচ্ছে না। এমন সময় কারো দরজার আঘাত করার আওয়াজ শোনা গেল। দরজায় আঘাত করার শব্দ শুনে মেয়েটা চমকে উঠল। দ্বিতীয়বার দরজায় আঘাত করতেই মেয়েটা নিজের দুই চোখের অশ্রু মুছে নিয়ে দরজা খুলে দিল। দরজাটা খুলতেই সামনে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। মেয়েটা আবার তার মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। কি রে লামিয়া, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। আব্বু বকা দিয়েছে দেখে কাঁদছিস, তাই না? কাঁদিস না, তোর আব্বু তোকে অনেক ভালোবাসে, তোর ভালোর জন্য এসব কথা বলেছে। আর শোন, এরপর থেকে আর এত রাত করবি না। ঘরের মেয়ে এত রাত করে বাহিরে থাকলে লোকে কি বলবে? আর কাঁদিস না, তুই খুব ক্লান্ত, আমি চলে যাচ্ছি। তুই রুমের দরজা আটকে ঘুমিয়ে পড়, কেমন? কথাটা বলেই লামিয়ার মা রুম থেকে বেরিয়ে গেল। লামিয়া রুমের দরজাটা আটকে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। চোখটা বন্ধ করতেই চোখের সামনে সেই ধর্ষণের দৃশ্য এইগুলোই ভেসে উঠেছে। কিছুতেই ঘুমাতে পারতেছে না লামিয়া। অন্যদিকে শাকিল বাসার ছাদে একা একা বসে সিগারেটের ধোঁয়া বাষ্প করে ওড়াচ্ছে আর ওই দূর আকাশের চাঁদটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা মনে মনে ভাবতেছে, আজ আমার নেশার জন্য একটা নিরীহ মেয়ের জীবন এইভাবে নষ্ট হয়ে গেল। অন্য একটা মেয়ের জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করা কি ঠিক হলো? একদম নয়। জানি না মেয়েটা আমাকে কখনো কোন অবস্থায় ক্ষমা করবে কিনা, তবুও মেয়েটার জীবন এভাবে শেষ হতে দেব না। মেয়েটা ধর্ষিতা জেনে কোনো ছেলেই তাকে বিবাহ করতে রাজি হবে না। তার জীবনটা শেষ হয়ে যাবে, এইটা আমি কিছুতেই হতে দেব না। আমি নিজে মেয়েটাকে বিয়ে করে নতুন করে ঘর বাঁধবো মেয়েটার সাথে। আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, আর কখনো কোনো নেশা করব না। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ছাদের উপরেই ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আজ কলেজে আসতে ইচ্ছে করছিল না, নিজের অনিচ্ছা সত্ত্বেও কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখলাম আমার বেস্ট ফ্রেন্ড রাফি এখনও কলেজে আসেনি। রাফি আমার বেস্ট ফ্রেন্ড, রাফির সব কথা আমার সাথে, আর আমার সব কথাই রাফির সাথে শেয়ার করি। কলেজে এসে রাফিকে একটা ফোন করলাম। হ্যালো। কি রে, কই তুই? বাসায়। আজ কলেজে আসবি না? না রে দোস্ত। কলেজে আয় প্লিজ, তোর সাথে একটা জরুরি কথা আছে। কি কথা? ফোনে বল। ফোনে বলা যাবে না, তুই আসলে বলবো। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। কলেজ ক্যাম্পাসে বসে কিছু সময় অপেক্ষা করার পর রাফি কলেজে চলে আসলো। রাফি কলেজে আসতেই আমি রাফিকে ডাক দিলাম, রাফি এদিকে আয়। কি যেন জরুরি কথা বলবি বলছিলি? বলছি, বস এখানে। রাফি আমার পাশে বসলো। দোস্ত, কাল রাতে অনেক বড় একটা অপরাধ করে ফেলছি রে। কি অপরাধ? কাল রাতে আমি রাফিকে সব কথা খুলে বললাম। কথাগুলো শোনার পর রাফি সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। কিছু সময় দুজন নীরব থাকার পর রাফি বলল, সি, তুই আমার বন্ধু হয়ে এসব করতে পারলি? সরি দোস্ত, কাল রাতে নেশাটা এত বেশি হয়ে গিয়েছিল যে কি করতে কি করে ফেলেছি বুঝতেই পারিনি। মেয়েটা কি চিনিস তুই? না রে, শুধুমাত্র ওর বাসার ঠিকানাটা জানি। মেয়েটা ধর্ষিতা জেনে ওকে তো আর কেউ বিয়ে করবে না। তোর জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন শেষ হয়ে যাবে। না, এইটা আমি কিছুতেই হতে দেব না। আমি নিজে বিয়ে করব মেয়েটাকে। তাহলে তো অনেক ভালো হবে। আচ্ছা চল বাসায় যাই, আজ আর ক্লাস করব না। তারপর আমি আর রাফি কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে রাফিদের বাসার সামনে নেমে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে এসে বসে আছি। এমন সময় আম্মু আমার রুমে আসলো। আম্মু আমার রুমে এসে বলল, টেবিলে খাবার দিয়েছি, খেতে আয়। আম্মু শোনো। কি, কিছু বলবি? কি বলবি বল। আম্মু, তোমরা না আমার বিয়ের কথা বলছিলে না? তো আমি বিয়ে করতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি তাকেই বিয়ে করতে চাই। তাই নাকি? কে সে? নাম কি? কোথায় থাকে? নাম তো জানি না, তবে বাসার ঠিকানাটা জানি। আচ্ছা তুই খেতে আয়, আমি তোর আব্বুকে বলে দেখি। তারপর আম্মু
আমার রুম থেকে চলে গেল। কিছু সময় পর আমিও খেতে চলে আসলাম। এসে দেখি সবাই খেতে বসে গিয়েছে। আমি টেবিলে গিয়ে বসতেই আম্মু আমার জন্য প্লেটে খাবার বেড়ে দিল। খাওয়ার সময় আম্মুকে চোখ দিয়ে ইশারা দিলাম কথাটা আব্বুকে বলার জন্য। কিছু সময় পর আম্মু বলল, যদি রাগ না করো তবে তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? তোমার ছেলে একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, ও তাকেই বিয়ে করতে চায়। তাই নাকি ভাইয়া? নাম কি তার? কোথায় থাকে? চুপ করো। ওর জন্য আমি আমার বন্ধুর মেয়েকে পছন্দ করে রেখেছি। আমার পছন্দ করা পাত্রীকেই ওকে বিয়ে করতে হবে। কিন্তু আব্বু। কিন্তু নয়, আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আমি আমার কথা ফিরিয়ে নিতে পারবো না। আমার পছন্দ করা পাত্রীকেই তোমাকে বিয়ে করতে হবে, ব্যাস। আমার জন্য মেয়েটার জীবন কি এভাবে শেষ হয়ে যাবে? আমার এই পাপটা কি সারা জীবন এভাবে আমাকে কুড়ে কুড়ে খাবে? সারা জীবন কি মেয়েটার কাছে অপরাধী হয়ে থাকব? আজ যদি মেয়েটাকে আমি বিয়ে না করতে পারি তাহলে তো আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। রাগের বশে প্লেটটা নিচে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে রুমে চলে আসলাম। রুমে এসে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম। সিগারেটটা ধরিয়ে খুব দ্রুততার সাথে টানতে শুরু করলাম। নিজের শরীরের ভিতর থাকা কষ্টগুলোকে পুড়িয়ে ফেলছি আর সিগারেটের ধোঁয়ার সাথে সেগুলো বাষ্প করে উড়িয়ে দিচ্ছি। হঠাৎ আম্মু আমার রুমে চলে আসলো। এসেই আমার গালে একটা বসিয়ে দিল। আমি মাথা নিচু করে বসে আছি। তুই আবার সিগারেট খাচ্ছিস? কতদিন না বলেছি এইসব কিছু খাবি না। একটা মেয়ের জন্য কেন নিজের জীবন এভাবে শেষ করছিস? তোর আব্বুকে তো চিনিসই, উনি একবার যা বলে তাই করে। তুই তোর আব্বুর পছন্দ করা মেয়েকেই বিয়ে কর, তোর আব্বু কখনো তোর খারাপ চাইবে না। উফ আম্মু, তুমি আমার রুম থেকে যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। যাচ্ছি, তবে কথাটা ভেবে দেখিস। আম্মু রুম থেকে চলে গেল। আমার খুব ক্লান্ত লাগছে, তাই ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু কিছুতেই ঘুমাতে পারছি না। চোখটা বন্ধ করলেই সেই মেয়েটার অসহায় মুখটা ভেসে উঠছে। আজ সারাদিনে লামিয়া একবারও বাসা থেকে বের হয়নি। কীভাবেই বা বের হবে সে? তার এই ধর্ষিতা মুখ কাকে দেখাবে? কেউ বা তার অসহায়তাটা বুঝবে? সে যে এখন ধর্ষিতা, ধর্ষিতাকে সমাজের কেউই পছন্দ করে না। আমরা সবাই তাদের ঘৃণা করি। একজন মেয়ে কি কখনো নিজের ইচ্ছে ধর্ষিতা হয়? কখনোই নয়। একজন নিরীহ মেয়েকে ধর্ষণটা কিন্তু আমরা সমাজের মানুষরাই করে থাকি, অথচ আমরাই তাদের খারাপ দৃষ্টিতে দেখি। কালকে রাতের পর থেকে লামিয়া সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গিয়েছে। লামিয়া আর কারোর সাথে তেমন কথা বলে না। তার জীবন থেকে যেন হাসি মুখটাই সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। দিনের বেশি সময় সে রুমের ভিতরেই নিস্তব্ধ হয়ে বসে থাকে। একদিন লামিয়া তার রুমে বসে আছে, এমন সময় লামিয়ার বাবা তার রুমে এসে বসলো। লামিয়া, তোকে একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি। কি কথা আব্বু, বলো। আমি তোর বিয়ের জন্য পাত্র ঠিক করেছি। বিয়ের কথা শুনেই লামিয়ার শরীরটা কেঁপে উঠল। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কিন্তু আব্বু, আমি তো এখন বিয়ে করব না। কেন? আমি আরও পড়াশোনা করতে চাই, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তুই পড়াশোনা করবি কর, তোকে বাধা দিচ্ছে কে? ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা তোকে বিয়ের পরও পড়াবে। কিন্তু আব্বু, তবুও আমি এখন বিয়ে করব না। কিন্তু কেন? আমি এখন বিয়ে করতে চাই না। মেয়েটা কীভাবেই বা তার বাবাকে বোঝাবে যে সে ধর্ষিতা? তাই সে বিয়েটা করতে রাজি হচ্ছে না। আমি ওদেরকে কথা দিয়েছি, ওরা কালকে তোকে দেখতে আসবে। এর মাঝে কোনো ঝামেলা হোক তা কিন্তু আমি চাই না, কথাটা মনে থাকে যেন। কথাটা বলেই লামিয়ার বাবা রুম থেকে বেরিয়ে গেল। লামিয়া থ হয়ে বসে পড়ল। দেখতে দেখতে তার দু চোখে পানি চলে এসেছে। তার এই জীবন আর সহ্য হইতেছে না। মনে হচ্ছে এই স্বার্থপর পৃথিবী ছেড়ে অজানা একটা দেশে চলে যেতে, যেখানে কোনো যৌন ক্ষুধা থাকবে না, থাকবে না এদের মতো মানুষরূপী পশুরা যারা মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়ে তাদের এই দেহটাকে ভোগ করার জন্য। লামিয়া উচ্চস্বরে কাঁদছে, কিন্তু কেউ তার কান্না শুনতে পারছে না। সবাই শুধু মানুষের বাহিরটাই দেখে, কিন্তু কেউ কখনো কোনো মানুষের ভেতরটা দেখে না। আজ নিজের অনিচ্ছা সত্ত্বেও শাকিল তার বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছে। আজ শাকিলের মুখে একটুও হাসি নেই। হাসি থাকবেই বা কী করে? সে যে এখন ধর্ষক। একটা মেয়ের জীবন সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে সে। চোখের সামনে শুধু সেই মেয়েটার মুখটাই ভেসে উঠছে। ইচ্ছে করছে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে ওই মেয়েটার কাছে ছুটে যেতে, কিন্তু
নিজের বাবার মান সম্মানের কথা ভেবে সেটাও পারছে না। দেখতে দেখতে হঠাৎ করে গাড়িটা লামিয়াদের বাসার সামনে দাঁড় করালো। শাকিল তো পুরোই টাসকি খেয়ে গেল। আব্বু গাড়িটা এখানে দাঁড় করালো কেন? তবে কি লামিয়া আব্বুকে সব কথা বলে দিয়েছে? আল্লাহ বাঁচাও আমারে, জানি না এখন আমার কি হয়। আমি আব্বুকে বললাম, আব্বু গাড়িটা এখানে দাঁড় করালে কেন? এটাই তো আমার বন্ধুর বাসা। লামিয়ার ছোট বোনের সাথে আমার বিয়ে নাকি? যদি তাই হয় তবে তো আমি পুরাই বাস খেয়ে যাব। কি রে ভাইয়া, তুই কি গাড়ি থেকে নামবি না নাকি? নামছি তো। তারপর গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকলাম। আমাদের সকলকে একটা রুমে বসতে দিয়ে সকলকে খাওয়ার জন্য শরবত দেওয়া হলো। আমি শরবতটা মুখে দেব এমন সময় মাথায় ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বউকে নিয়ে আসা হলো। লামিয়া কই? লামিয়াকে তো দেখতেছি না। লামিয়ার কথা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। জানি না মেয়েটা কখনো আমাকে ক্ষমা করবে কিনা। সকলের কথায় মেয়েটার মাথার ঘোমটাটা খুলে দেওয়া হলো। ঘোমটাটা খুলতেই আমি থ হয়ে গেলাম। মেয়েটাকে দেখেই বড় একটা ঝাটকা খেলাম। আমার হাত থেকে শরবতের গ্লাসটা নিচে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। আরে এইটা আমি কি দেখছি? এইটা তো লামিয়া। তার মানে লামিয়ার সাথে আমার বিয়ের কথা চলছিল। যাক, একদিক থেকে ভালোই হবে, আমি নিজের পাপের প্রায়শ্চিত্তটা করার একটা সুযোগ পেয়ে গেলাম। লামিয়ার দিকে লক্ষ্য করলাম। আমাকে দেখে লামিয়া রাগে লাল হয়ে গেল। মনে হচ্ছে যেন আমাকে কাছে পেলে সম্পূর্ণ চিবিয়ে খেয়ে ফেলতো। আমি বললাম, আমরা কি একটু 5টা মিনিট আলাদা কথা বলতে পারি? পারবে না কেন? তোমরা দুজন দুজনকে ভালো করে চিনে নাও। আপনি একটু ছাদে আসবেন? আমি বাসার ছাদে চলে গেলাম। ছাদে কিছু সময় অপেক্ষার পর লামিয়া ছাদে চলে আসলো। দুজনই নীরব হয়ে দাঁড়িয়ে আছি। কিছু সময় পর লামিয়া বলল, বলুন, কি জন্য এখানে ডেকেছেন? আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি। ক্ষমা তো তাকেই করা যায় যে না জেনে ভুল করে, কিন্তু আপনি? ছি। সেদিন নেশাটা এত বেশি হয়ে গিয়েছিল যে কি করতে কি করে ফেলেছি বুঝতেই পারিনি। আপনি একজন নারীর পবিত্র দেহটাকে অপবিত্র করেছেন। এই পাপের কখনো ক্ষমা হয় না। দেখুন, আমি তো আর অন্য কাউকে বিয়ে করছি না, আমি তো আপনাকেই বিয়ে করতেছি। আমার জীবনটা সম্পূর্ণ নষ্ট করে এখন এসেছেন করুণা করতে? না, বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, আর কখনো কোনো নেশা করব না। আর তাছাড়া এখন তো আমি আপনার হবু বর। আপনাকে আমি কখনোই আমার বর হিসেবে মানে নিতে পারবো না। কিন্তু কেন? ধর্ষক কখনো কারো বর হতে পারে না। কথাটা বলেই লামিয়া ছাদ থেকে চলে গেল, আর আমি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এবং সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।